মন বোঝে না। মন বোঝে না। আমি ইস্টবেঙ্গল কোচ অস্কারের একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যতা নিয়ে কথা বলবো, যদিও আমার মনে হয় এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে আমি অন্তত আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, বাঙালি অবাঙালি, ভারতীয় অভারতীয় নির্বিশেষে বেশিরভাগ মানুষের মধ্যেই একটা সমস্যা আছে, মন বোঝে না। তো ইস্টবেঙ্গল এবং অস্কারের ক্ষেত্রে কিভাবে প্রাসঙ্গিক এই কথাটা, সেটা নিয়ে আলোচনা। গতকাল রাত্রে শুতে যাওয়ার আগে আমার সাথে আমার পরিচিত, খুবই পরিচিত ইউএসএ বসবাসকারী এক ইস্টবেঙ্গল ফ্যানের আলাপচারিতা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল। তো উনি একটা কথা বললেন যে আগামী মৌসুমে অস্কার থাকুক বা না থাকুক, ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের উচিত এইটা ঠিক করা বা এটা সুনিশ্চিত করা যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বহু কষ্টে যেসব প্লেয়ারদের এতদিন জোগাড় করেছে, তারা যাতে কোনো ছুটকো ছাটকা মানসিক কারণে ইস্টবেঙ্গলরা ছেড়ে দেন। এখন উনি কাদের কথা বলেছেন, অবশ্যই বিদেশিদের কথা নয়, ভারতীয়দের কথা। কেননা আমরা জানি যে বিভিন্ন কারণে, যেগুলো বিগত অনেক অডিওতে আলোচনা করেছি আমি, ভারতীয় প্লেয়ার, সুপ্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার কিন্তু আপনি চট করে এই মুহূর্তে পাবেন না। তো কারা সেই সুপ্রতিষ্ঠিত? যেমন মহেশ আছে, নন্দা আছে, আনোয়ার, জিকসন, সৌভিক, এখন আমার চুম্বাকে ধরতে পারি, এই ধরনের প্লেয়ারদের কথাই বলেছে উনি, যদিও নাম নেননি। কিন্তু বক্তব্যটা, সারমর্মটাই বুঝতে পেরেছি যে কোচ থাকুক বা না থাকুক, ম্যানেজমেন্টের উচিত এটা সুনিশ্চিত করা যে বিভিন্ন মানসিক কারণে যেন কোনো প্লেয়ার, যাদেরকে আমরা অনেক কষ্টে জোগাড় করেছি, তারা যাতে ইস্টবেঙ্গল না ছেড়ে চলে যায়। এখন কিসের ভিত্তিতে উনি এটা বলেছেন আমি জানি না। উনি মানে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত কারোর থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন, নাকি এটা ওনার নিজের মনে হয়েছে, বিশ্লেষক মন থেকে এটা এসছে, নাকি দুটোর উভয় মিশ্রণে এই উপলব্ধি ওনার, আমি জানি না। কিন্তু ঘটনাটাকে আমাকে একটা স্বীকৃতি দিতেই হয়, এটা একটা সত্যিকারের একটা চিন্তার বিষয়। এখন কেন চিন্তার বিষয়, আমি মহেশের একটা উদাহরণ নিয়েই বলছি। আগের দিন আমরা দেখলাম মহেশ ম্যান অফ দ্য ম্যাচ হলো, এবং ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার শেষে সাথে সাথে যে ইন্টারভিউ হয় আইএসএলে, সেই ইন্টারভিউতে ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি আগে খুব গোল করছিলে, এখন গোল করতে পারছো না। তো মহেশের তখন আমি মুখে ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখছিলাম, তার সাথে সাথে কথাবার্তাও শুনছিলাম। কেননা আমরা বহু ছোটোবেলায় যখন স্কুলে ছিলাম, তখন থেকে আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব চর্চা করতাম। মানে বই টই কিনতাম, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, এইগুলো তখন খুব চল ছিল, এখন জানি না আছে কি না। তো তখন থেকে এইগুলো চল রয়েছে, এবং পরবর্তীকালে বিভিন্ন লোকের লেখা পড়তে পড়তে আমার এই মন ব্যাপারটা একটু নিয়ে চর্চা করতে ভালো লাগে। তো মহেশের যেই মুখের যেই ফেশিয়াল এক্সপ্রেশন এবং যে ওর কথাবার্তাগুলো বললো, যেরকম বলল যে আমি তো আগে উইংয়ে খেলছিলাম এবং গোলের খুব কাছাকাছি থাকতাম, কিন্তু এখন আমি গোল থেকে অনেকটা দূরে সরে এসেছি, আমাকে যে পজিশনে খেলানো হচ্ছে তার ফলস্বরূপ আমি খুব বেশি গোল করতে পারছি না। তো এইটা থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে যে, এটা আমার ধারণা, আমার একান্ত ব্যক্তিগত ধারণা, যে মহেশ হয়তো ব্যাপারটা খুব একটা ভালোভাবে মনে মনে নেয়নি, যে ওকে ওর ফেভারিট যে পজিশন, যে উইং দিয়ে ও উইং চ্যানেল দিয়ে অপারেট করে, সেখান থেকে সরিয়ে ওকে মাঝ মাঠে নিয়ে এসছে, সেন্ট্রালি নিয়ে এসে কোচ অস্কার। এখন ম্যাচের শেষেই বোধহয় বা ম্যাচের আগে, যে কোনো ওদিনই, ম্যাচের আগে বা শেষে বা দুটো ক্ষেত্রেই হয়তো অস্কার আবার একটা ব্যাখ্যা দিয়েছিল যে মহেশকে ও উইং থেকে সরিয়ে সেন্ট্রালে নিয়ে এসছে, তার কারণ হচ্ছে মহেশের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, তাইও মহেশের সাথে এটা করেছে। তা আমার মনে হচ্ছে যে এইটা না এক প্রকার চাপিয়ে দেওয়া কারোর ওপর। আজকে সকালে একজন দেখলাম ইস্টবেঙ্গল ফ্যান লিখেছে, না মহেশ তো বেশ ভালো খেলছে সেন্ট্রালি, এই নিয়ে কেন তর্ক বিতর্ক হচ্ছে? না, ভালো খেললেই হলো না, এটা জানা খুব দরকার যে ছেলেটা মহেশ এটা মনে থেকে এটা গ্রহণ করেছে কি না। আমি একটা নন ফুটবলিং একটা উদাহরণ দিচ্ছি, একটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিচ্ছি। ধরুন লতা মঙ্গেশকর ভালো রান্না করে, আমি জানি না করে কিনা, ধরুন ভালো রান্নাও করে। ধরুন অস্কার এলো, লতা মঙ্গেশকর অল্প বয়স তখন, বা সুপ্রতিষ্ঠিত, ও গেল অস্কারের কাছে। অস্কার ধরুন মিউজিক ডিরেক্টর বা মিউজিক কোচ,
অস্কার এলো লতা মঙ্গেশকরকে গান শেখাতে, তো লতা মঙ্গেশকর কিছু খাবার রান্না করে নিয়ে এলো, তো অস্কার বলল, বা তুমি তো অসাধারণ রান্না করেছো, তুমি আস্তে আস্তে গান গেও না, তুমি কাল থেকে রান্না করো। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম করে, মানুষ মাত্র এরকম করে। আমি এখানে অস্কার নিয়ে বলছি, কিন্তু এটা মনে রাখবেন, হয়তো আপনি এরকম করেন, কারণ আমি বেশিরভাগ মানুষকে এটা করতে দেখেছি, দেশে বিদেশে, ভারতীয় অভারতীয়, বাঙালি অবাঙালি নির্বিশেষে করতে দেখেছি, যে আমরা অনেক সময় না আমাদের ইচ্ছেটা, ব্যক্তিগত ইচ্ছা বা আমাদের জ্ঞানটা লোকের উপর চাপিয়ে দিই। আমাদের একটা উপলব্ধি, মানে অস্কারে মনে হয়েছে মহেশ খুব ক্রিয়েটিভ, মানে মহেশ উইংয়ে খেলা মানে কি তাকে নন ক্রিয়েটিভ হতে হবে? ব্যাপারটা এরকম, তুমি সেন্ট্রাল ব্যাক, কিন্তু তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তোমাকে আমি সেন্ট্রাল মিডিয়া করে দেবো। আরে বাবা, ক্রিয়েটিভ যে কোনো ব্যক্তি হতে পারে, আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কোনো ব্যক্তি একটা কেরানিও ক্রিয়েটিভ হতে পারে, যে যা নিজের মতো করে ক্রিয়েটিভ হয়। এইটা ভুল ধারণা যে সেন্ট্রাল মিডিয়া হলে ক্রিয়েটিভ হতে হবে আর বাকি পজিশনে সব মানে গোমূর্খরা, চাপরাশিরা কাজ করবে। আপনার প্রত্যেকটা পজিশনই ক্রিয়েটিভ হতে হবে, রিসোর্সফুল হতে হবে। মহেশ উইংয়ে খেলেও ক্রিয়েটিভ, তার মানে এই নয় যে আপনি ওকে সেন্ট্রাল মিডিয়া করে দেবেন। মহেশ কি মন থেকে এটা গ্রহণ করেছে, এটা জানা খুব দরকার, কেন সে যে এটা প্রতিষ্ঠিত করেছিল একটা উইংয়ে খেলে খেলে। আপনার মনে হচ্ছে মহেশকে সেন্ট্রাল মিডিয়া করলে খুব ভালো, কেননা আপনার সেন্ট্রাল মিডিয়া নেই। আপনার সেন্ট্রাল মিডিয়া নেই, তা বলে আপনি দিনের পর দিন মহেশকে সেন্ট্রাল মিডিয়া পজিশনে খেলাতে পারেন না, যদি মহেশ নিজে থেকে ওটা না চায়। আপনি কি জিজ্ঞেস করেছেন মহেশকে? তো এই জন্যই কিন্তু স্পোর্টস সাইকোলজিস্ট থাকা খুব দরকার আজকালকার দিনে। এখন আপনি বলতেন সাইকোলজিস্ট কি করবে? দেখুন, আপনার কোচ যদি ভালো হয়, মানে সেরকম যদি দুর্দান্ত কোচ হয়, সেই ব্যাপারটা ভালো বুঝবে, মানুষের মনটা বুঝবে। কোচ যদি সেরকম স্ট্রং ক্যারেক্টার একজন মানুষ হয়, সে প্লেয়ারদের মনটাও বুঝবে। কিন্তু আপনি তো জানেন না যে প্রত্যেকটা কোচেরই ক্ষমতা আছে কিনা, মানে একজন কোচ খেলাটা বোঝে মানে সে যে মানুষের মন বোঝে তার তো কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য আপনার সিস্টেমে একটা স্পোর্টস সাইকোলজিস্ট থাকলে ভালো। এবার স্পোর্টস সাইকোলজিস্ট থাকলে কী হবে, সে প্লেয়ারদের সাথে ধরুন ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং সেশন করবে, যেখানে তো প্লেয়াররা মন খুলে কথা বলবে নিজে। সবাইকে সব কিছু খুলে বলবে না, নাও বলতে পারে। এখন আপনি যদি দেখেন, এখন বিদেশে অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, যারা সাইকোলজিক্যাল কাউন্সেলিং রেখেছে নিজেদের কর্মীদের জন্য। কেননা অনেক সময় কর্মীরা তাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে সেটা বলতে পারে না, কিন্তু এই কাউন্সিলার বা সাইকিয়াট্রিস্ট, স্পোর্টস সাইকোলজিস্ট বা কর্পোরেট সাইকোলজিস্ট মানে যে পুরোটাই মন নিয়ে করে, সাইকিয়াট্রিস্ট মানে যে ওষুধ দিয়ে ক্লিনিক্যালি ট্রিটমেন্ট করে। তো আমরা এখানে সাইকোলজিস্টের কথা বলছি। আমি যদি সাইকিয়াট্রিস্ট বলে থাকি ওটা ভুল ধরবেন না, সাইকোলজিস্ট যে পুরোপুরি মনের ব্যাপারে, মানে ওষুধ দিয়ে না, এমনি মনে পুরোটাই মন। তো কর্পোরেটে এগুলো থাকে। তো এইটা কিন্তু ফুটবল ক্লাবেও আনা দরকার, এবং অনেক জায়গায় আছে, অনেক স্পোর্টস ফেসিলিটিতে এগুলো আছে। কিন্তু স্পোর্টস একজন আপনি যদি সাইকোলজিস্ট থাকেও, তাকে কি সব কথা খুলে বলবে না, সব কথা নাই বলতে পারে। লোকের মনে একটা ভয় থাকে, না দ্বিধা সংকোচ থাকে যে আমি বললাম সাইকোলজিস্টকে, সে আবার গিয়ে লাগালো কোচের কাছে, আমার তারপর ক্লাব থেকে বার করে দেবে, একটা ভয় থাকে। কিন্তু না থাকার থেকে ভালো একজন সাইকোলজিস্ট থাকলে তাও অনেকেই অনেক কিছু বলবে। মানে যেখানে ধরুন পুরোপুরি কেউ কিছু বললো না, সেখানে অন্তত 50% আপনি জানতে পারবেন আপনার মানে ক্লাবের প্লেয়ারদের মনে ক্ষোভ আছে কিনা, কোনো অসন্তোষ রয়েছে কিনা, এটা জানা খুব দরকার। এই কিন্তু পারফেক্ট সিনারিওতে আপনার কোচ যদি দুর্দান্ত হয় তাহলে দরকার নেই। কিন্তু ওই যে আমি বললাম না যে একটা পারফেক্ট সিনারিওতে আপনার ভিশনারি লিডার থাকবে, এসব প্রচুর ব্যাপার থাকবে। কিন্তু টোটকা মেথডে যেটা বলেছিলাম, আপনার একটা কোচ আনলেই হবে যার মধ্যে ভিশন থাকলেই হলো। তো তেমনই আপনার পারফেক্ট সিনারিওতে আপনার কোচ সে নিজেই ভালো সাইকোলজিস্ট হবে, মানুষের মন বুঝবে। কিন্তু সাধারণত হয় না, প্রত্যেক হবে। আপনি জনসাধারণের মধ্যেই তো বেশি মানুষ দেখছেন না যারা মন বোঝে, একে অপরের মন বোঝে। কোচ তো সমাজ থেকেই আসে, তাই সেটা বুঝতে পারছে না। এরকম বিভিন্ন বিষয় আমি দেখেছি, দিয়ামান্টাকসে ক্ষোভ, এরকম বিভিন্ন ক্ষোভ টোপগুলো দেখেছি, মানে উপলব্ধি করেছি। মানে কেউ তো এসে বলবে না আমি আমার মধ্যে ক্ষোভ আছে, আপনাকে বুঝে নিতে হবে।
তো এটাই বলার ছিল। তো আহ, এটা কিন্তু চিন্তার বিষয়, যেটা আমার সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বললো যে ইস্টবেঙ্গল অনেক কষ্টের সৃষ্টে যেসব প্লেয়ারদের জোগাড় করেছে, ভারতীয় প্লেয়ারদের, ভালো ভারতীয় প্লেয়ারদের, তারা যেন ক্লাব ছেড়ে চলে না যায়, মানে কোচ থাকুক বা না থাকুক। আহ, সেটা মনের ব্যাপার। আহ, জানি না অস্কারের পক্ষে বা যেই ব্যক্তি মন বোঝে না হঠাৎ করে, তার পক্ষে কিন্তু মন বোঝাটাও সহজ নয়। কারণ মন বুঝতে গেলে আপনাকে এটাকে বহুদিনের চর্চা করতে হবে। মানে আপনি যেমন গানের চর্চা, রান্নার চর্চা, যে কোনো বিষয়ে চর্চা করতে হয়, মন বোঝাটা একটা বহুদিনের চর্চা। হঠাৎ করে ধরুন আপনি মন বোঝেন না, ঠিক করলেন আজ থেকে মন বোঝা শুরু করবো, তা নয়। মানে ওই যে বললাম, আমাকে তো মহেশ কানে কানে এসে বলে দেয়নি, আমাকে মহেশকে স্টাডি করতে হয়েছে। ওর ফেশিয়াল এক্সপ্রেশনস, ওর যে কথাবার্তা বলছে, অ্যালাইনমেন্ট আছে কিনা, মানে মুখে যে জেস্চার্স, তার সাথেও যা বলছে, এগুলো বুঝে নিতে হয়। এগুলো যেন চর্চা করতে হয়। আপনারা যদি কেউ চর্চা করতে চান মন নিয়ে, করতেই পারেন, বিভিন্ন বিষয় পড়তে পারেন। আপনার রবীন্দ্রনাথ পড়ুন, মানিক বন্দ্যোপাধ্যায় পড়ুন। মানিক বন্দ্যোপাধ্যায় তো মনের এক্সপার্ট। মানে রবীন্দ্রনাথ সমস্ত কিছু নিয়ে এসছে, ফিলোসফি, মন, সমাজ ব্যবস্থা। মানিক হচ্ছে মানে মনের এক্সপার্ট। মানিক বন্দ্যোপাধ্যায় একদম মন নিয়ে কাটাছেড়া করে গেছে বিভিন্ন লেখাবার্তে। সাহিত্যের অবশ্যই বিশাল অবদান, কিন্তু মনের এক্সপার্ট হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। তো যাক গিয়ে সাহিত্যে চলে যাবো না, বিষয়টা ছোট রাখি। সকলে ভালো থাকবেন।